আসসালামু আলাইকুম। পাকশী আইডিয়াল কলেজ কর্তৃক অনুষ্ঠিত অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে লাইভ ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 10ম অধ্যায় সম্ভাব্যতার দ্বিতীয় পর্ব, যেটা গত পর্বতে প্রাথমিক বেসিক আলোচনা করা হয়েছে। আজকে কিছু অঙ্ক করাবো, ঠিক আছে, এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অধ্যায়টা কমপ্লিট করাবো। আর আরেকটি বার্তা সবার জন্য, সেটা হয়েছে এবার যারা নতুন ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে, তাদের গতকাল থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। এবং তোমরা হয়তোবা জানো যে ফেসবুক পেজে একাদশ শ্রেণীর রুটিনটাও প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী তোমরা রেগুলার ক্লাস করার চেষ্টা করবা, সমস্যাগুলো বলবে। আর এই পেজে যারা অনেকে জানে না, যারা নিউ ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে, যে কিভাবে এটাতে লাইভ ক্লাসগুলো দেখতে হবে, বা লাইভ ক্লাস করার পরেও কিন্তু ভিডিওটা সেভ থাকে, তোমরা ইচ্ছা করলে সেটা যে কোনো সময় পরবর্তীতেও দেখে নিতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে বাংলায় লিখতে হবে পাকশী আইডিয়াল কলেজ। যারা জানো তারা, নিউ ভর্তি যারা আশেপাশে আছে ছোট ভাই বোন তোমাদের, তাদেরকে তোমরা এই জিনিসটা দেখাই দেবো। পাকশী আইডিয়াল কলেজ বাংলায় সার্চ দিতে হবে, ফেসবুকে ঢুকে পাকশী আইডিয়াল কলেজ লেখার পরে দেখবে এখানে একটা পাকশী আইডিয়াল কলেজের একটা লোগো আসবে, সেখানে লাইক করে দেবে এবং ফলো করে দেবে। তাহলে যে যতগুলো ক্লাস হবে সবগুলোই তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যে ক্লাসটা হচ্ছে এটা বিশেষ করে সেকেন্ড ইয়ারদের জন্য, নিউ যারা সেকেন্ড ইয়ার, এবং তোমাদের জন্যেও, কারণ এটা তোমাদেরও পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। তারপরে তোমরা রুটিন অনুযায়ী, যারা নিউ ভর্তি হয়েছে রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবে, আর ধারাবাহিকভাবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, চলো শুরু করা যাক। যারা যারা উপস্থিত হয়েছে তারা হাজিরাটা দিয়ে দাও। আজকের আলোচ্য বিষয় সম্ভাব্যতার মুদ্রা ও ছক্কা সম্পর্কিত। মুদ্রাটা তোমরা সবাই চেনো, যেটা পয়সা। একটা পয়সার মুদ্রার এ পিঠ ও পিঠ থাকে, মানে দুইটা পিঠ থাকে, দুই রকমের চিত্র থাকে। একটাকে আমরা হেড দিয়ে প্রকাশ করি এবং আরেকটিকে টেল দিয়ে প্রকাশ করি। আর ছক্কা সম্পর্কে সবারই আইডিয়া আছে। ছক্কা আমরা যে লুডো খেলি, এখানে কিন্তু ছক্কা আছে, তাই না? 4 পরে কখনো, কখনো 1 পরে, কখনো 6 পরে, এটা। তাই ছক্কা সম্পর্কিত এবং মুদ্রা সম্পর্কিত যে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো দেখো, এবং এটা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। এবং এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখো মুদ্রা সম্পর্কিত এই যে এখানে যে বেসিক জিনিসটা আছে, এটা মাথায় রাখলেই তোমরা খুব সহজেই মুদ্রা সম্পর্কিত যত অঙ্ক আসবে সবগুলোই তোমরা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে, একটি মুদ্রা, একটি পয়সা যদি আমরা n বার নিক্ষেপ করি, মানে একবার, তাহলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, তুলি কম, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই SMS-এর মাধ্যমে এখানে লিখবে। কথা স্পষ্ট কিনা বা দেখা যাচ্ছে কিনা সেই সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে একটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় বা n বার নিক্ষেপ করা হয়, মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আর একটি মুদ্রা n বার নিক্ষেপ করলে r বার হেড বা টেইল
পাওয়ার সম্ভাব্যতা হবে এনসিআর। এনসিআর এর বিষয়টা আমি তোমাদের এর আগে ক্লিয়ার করছি। এটা ছিল কি বিন্যাস সমাবেশ অধ্যায়ে সমাবেশের কি সূত্র ছিল? এনসিআর, অর্থাৎ সিটা হয়েছে এখানে কম্বিনেশন সমাবেশ, এন হয়েছে কি মোট সংখ্যা, আর ছিল যতবারে নেওয়া হয়, মানে প্রতিবারে যেটা নেওয়া হয়। তাহলে আর বার হেড বা টেল পাওয়ার সম্ভাব্যতা হবে এনসিআর। এই দুইটা সূত্র মাথায় রাখবা, কারণ একটি মুদ্রার কিন্তু দুইটাই পিঠ থাকে, একটা হেড এবং একটি টেল। ঠিক আছে? আচ্ছা দেখো একটা এক্সাম্পল হিসেবে, তাহলে সূত্র কয়টা এখানে লেখা আছে? একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে বা এন বার নিক্ষেপ করলে, এখানে এন এর জায়গায় যতবার ইচ্ছা ততবারই নিক্ষেপ করতে আমরা পারবো। মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন, মানে এন বারের জন্য 2 টু দি পাওয়ার এন। যদি এখানে 3 বার নিক্ষেপ করা হতো তাহলে 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে? যতবার নিক্ষেপ করা হবে সেটা হবে 2 টু দি পাওয়ারে চলে আসবে। আর বার টেল অথবা হেড অথবা টেল পাওয়ার সম্ভাব্যতা হবে এনসিআর। আচ্ছা তাহলে এক্সাম্পলে চলে আসি। দেখো সরাসরি একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে, ঠিক আছে, তাহলে এখানে বেসিকে যে জিনিসটা বোঝানো হয়েছে আমাদের প্রথমেই, যে একটি মুদ্রা এন বার, এখানে কয়বার বলছে? 2 বার। তাহলে এনের মান এখানে কত? 2। তাহলে 2 বার নিক্ষেপ করলে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটু চিত্রের মাধ্যমে যদি বিষয়টা খেয়াল করো তাহলে দেখো একটি মুদ্রা যদি এই পিঠ ও পিঠ আমরা লিখি, এটা কিন্তু একটাই মুদ্রা, দুইটা পার্ট বোঝাতে আমরা দুইটা চিত্র আঁকাইছি। এখানে দেখো এইচ মানে হেড আর টিতে হয় টেল। ঠিক আছে? এইচ টি, এখানে একটি মুদ্রা আছে যার দুইটা পিঠ আমরা দেখাইছি। এইচ আর কি টি, এইচ দিয়ে বোঝানো হচ্ছে হেড এবং টি দিয়ে বোঝানো হচ্ছে কি টেইল। ঠিক আছে? এবার দেখো তাহলে একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা কত হওয়ার কথা? তাহলে এখানে 2 টু দি পাওয়ার এন, তাহলে 2 বারের ক্ষেত্রে হবে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। তাহলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে কত? 4, বা মোট ফলাফলের সংখ্যা হবে 4। ঠিক আছে? তা সম্ভবত যে মূল সূত্রটা সেটা কি ছিল? অনুকূল ঘটনা ঘটার সংখ্যা আর বাই কি ছিল? মোট ফলাফলের সংখ্যা। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখো এই অঙ্কটা সলভ করি। মুদ্রা নিক্ষেপ করা হলো 2 বার। কয়বার? 2 বার। তাহলে 1 নম্বর প্রশ্নের একের সমাধানটা করি। দেখো তাহলে মুদ্রা নিক্ষেপ করা হলো কয়বার? 2 বার। অতএব কি হবে? মোট ঘটনা হবে 2 টু দি পাওয়ার এন। এর জায়গায় আমরা এখানে কি বসাবো? 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ কত? 4। তাহলে আমরা প্রথমে মোট ঘটনা বা মোট ফলাফলের সংখ্যাটা বের করে নেব। ঠিক আছে? এবার দেখো 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে মোট কিন্তু আমরা পাইছি কত? মোট পাইছি 4, এটা মাথায় রাখবা। তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, তাহলে অতএব 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে 2টি হেড, এখানে হেডের জায়গায় টেলও আসতে পারে। হ্যাঁ আচ্ছা, হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে 2টি, তাহলে আমাদের কি ছিল? এনসিআর। তাহলে এন এর মান এখানে কত? 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তাই তো? তাহলে এখানে 2টি 2C2 বাই কত? মোট ফলাফলের সংখ্যা 4। মোট ফলাফলের সংখ্যা কত? 4। 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে 2C2 বাই 4 অর্থাৎ অনুকূল ঘটনার সংখ্যা বাই মোট ফলাফলের সংখ্যা। তাহলে দেখো এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সি এটা হচ্ছে 2C2 অর্থাৎ 1/4। আশা করি বুঝতে পারছো। এবং সিটা NC2 এটা বিন্যাস সমাবেশে তোমাদের আমি দেখাইছি যে কীভাবে করতে হয়। ঠিক আছে? অথবা তোমরা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। তারপরে পরেরটা দেখো, তাহলে এটা বুঝতে পারছো আশা করি। 2টি হেড পাওয়ার সম্ভাবনা 2 বার নিক্ষেপ করা হলে, অর্থাৎ একটি মুদ্রা
এইচ টি, তাকে যদি আবার নিক্ষেপ করা হয় তাহলে এসে এইচ টি, যে কোনো একটা আসতে পারে, তাই তো? একটি মুদ্রাকে প্রথমবার যদি নিক্ষেপ করি আমরা তাহলে এইচ অথবা টি আসতে পারে, তারপরের বার যদি আবারও নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রেও এইচ বা টি আসতে পারে। প্রশ্নটা হচ্ছে যে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত, তাহলে হচ্ছে 2বারই হেড আসতে পারে, তাহলে 2C2/4। মোট কয়বার? 2বার নিক্ষেপ করা হলে তাহলে আমাদের মোট ফলাফলের সংখ্যা কয়টি হয়েছে? 4। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো আশা করি। তারপরে প্রশ্নটা দেখো, একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটি হেড। তাহলে 2 নং প্রশ্নের অ্যান্সারটা দেখো। 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে একটি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে মোট 2বার নিক্ষেপ করলে তাহলে হচ্ছে 2C, একবার আসার সম্ভাবনা, তাই তো? মানে একটি হেড পাওয়ার সম্ভাবনা। আর মোট ফলাফলের সংখ্যা কত? 4। তাহলে C21 অর্থাৎ 2C1 অর্থাৎ 2/4 সমান 2C1 এর মান কত? 2। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কত হয়? 1/2। তাহলে অ্যান্সার পেলাম আমরা কত? এটা 1/2। ঠিক আছে, একটি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে একটি টেল পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও আমরা একইভাবে করতে পারি, আর হেড পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও আমরা ঠিক এইভাবেই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি প্রশ্ন থাকে 2টি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে কি হতো? 2C2/4 অর্থাৎ 1/4, যেটা আমি একটু আগেই করছি একে। আর যদি এভাবে প্রশ্নটা আসে অন্তত একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই দুইটা যোগ করে দেব, অর্থাৎ 1/2 + 1/4। এক্ষেত্রে যেটা হয় সেটা হবে অ্যান্সার, অর্থাৎ 3/4। অর্থাৎ প্রশ্নের উপরে ডিপেন্ড করে অঙ্কগুলা করতে হবে। ঠিক আছে, এবং এটা মূল যে বেসিকটা এটা আগে তোমাদের জানতে হবে। সরাসরি গণিতের অঙ্কগুলা সরাসরি অধ্যায় থেকে না করে প্রথমেই তোমরা যে অধ্যায়ের অঙ্কগুলো করবে সে অধ্যায়ের যে প্রথম দিকে যে জিনিসগুলো দেয়া থাকবে, উদাহরণ, বিভিন্ন এক্সাম্পল আছে, তারপরে যে বেসিকটা দেয়া থাকে সেই সম্পর্কে আগে বিস্তারিত পড়বে। ঠিক আছে, তাহলে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি? সরাসরি অঙ্ক করানোর থেকে শুরু করি, এই জন্য অনেক কিছু আমাদের বেসিকটা সেইভাবে হয় না। ঠিক আছে, গণিতের উপর। আচ্ছা, তারপরে আমি তোমাদের বাসার একটি কাজ দিয়ে দিই, এটা তোমরা নিজেরা খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করো। এটা হচ্ছে হোমওয়ার্ক। একইভাবে মুদ্রা, এটা কিন্তু 9-10 রিলেটেড, অর্থাৎ মুদ্রা এবং ছক্কা সম্পর্কিত অঙ্কগুলো তোমরা 9-10 এসএসসি লেভেলে তোমরা করেছো হায়ার ম্যাথে। তাহলে এখানে এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা লিখে নাও বা দেখে নাও এখানে যে একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করা হলো। একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করা হলো। পরপর কয়বার? 3বার নিক্ষেপ করা হলো। প্রশ্নটা হয়েছে অন্তত 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? অন্তত 2টি হেড। এখানে হেডের জায়গায় তোমরা টেলটাও বসাতে পারো, একই কথা, একই সিস্টেমে করতে হবে। সম্ভাবনা কত? ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে অন্তত একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে যেহেতু 2টা হেড হয়ে যাচ্ছে, এটা আমি তোমাদের টেল করে দিই, অন্তত একটি টেল। আচ্ছা, এটা এটা তোমরা নিজেরাই বের করো, আমি প্রশ্নটা দিচ্ছি। হেড পাওয়ার সম্ভাবনা কত?
তাহলে এই প্রশ্নটা তোমরা বাসায় কমপ্লিট করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি ছক্কা সম্পর্কিত অধ্যায় ছক্কা সম্পর্কিত বিষয়ে আমরা এখন আলোচনা করব। বিদ্যুৎ চলে গেছে, একটু লাইনটা চেক করি। হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, কোনো সমস্যা থাকলে সেটা স্ক্রিনশট ছবি তুলে সেন্ড করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, একটি ছক্কা, এবার ছক্কা সম্পর্কিত যে বেসিকটা সেটা লিখে নাও। একটি ছক্কা, একটি ছক্কা n বার নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা, তাহলে ছক্কায় কত পর্যন্ত লেখা থাকে? 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6টি মিলে কি হয়? ছক্কা। অর্থাৎ ছক্কার 6টি তলে কি লেখা থাকে? 1 থেকে 6 পর্যন্ত লেখা থাকে। তাহলে 6 টু দি পাওয়ার কি হবে? n হবে। এর আগে আমরা মুদ্রা করেছি, মুদ্রার মোট নমুনা ক্ষেত্রের সংখ্যাটা কি ছিল? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ মুদ্রার কয়টা পিঠ? 2টা, ঠিক আছে। ছক্কার কয়টা? 6টা, এই জন্য 6 টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে ছক্কা ও মুদ্রা একই সাথে আসতে পারে। তাহলে 1 নম্বর টপিকস, একটি ছক্কা n বার নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা 6 টু দি পাওয়ার n। 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বরটা দেখো, ছক্কা ও মুদ্রা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে মোট কত হবে নমুনা ক্ষেত্রের সংখ্যা? ছক্কা এবং মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয়, নিক্ষেপের ক্ষেত্রে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা তাহলে দেখো, ছক্কার ক্ষেত্রে 6 টু দি পাওয়ার n, তাহলে গুণ মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n। তাহলে একটি ছক্কা n বার নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা কয়টা হবে? 6 টু দি পাওয়ার n। ছক্কা এবং মুদ্রা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 6 টু দি পাওয়ার n গুণ 2 টু দি পাওয়ার n। ছক্কার ক্ষেত্রে 6 টু দি পাওয়ার n আর মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার ছক্কা সম্পর্কিত একটি অঙ্ক দেখো। তো আমাদের মূল বইয়ে 10ম অধ্যায় বের করে এখানে যে কয়টা ছক্কা সম্পর্কিত এবং মুদ্রা সম্পর্কিত অঙ্ক দেয়া আছে সেগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা, 3টি ছক্কার গুটি একত্রে নিক্ষেপ করলে কতটি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে? তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে 3টি ছক্কার গুটি ছক্কার গুটি
ছক্কার গুটি একত্রে নিক্ষেপ করলে, প্রশ্নটা হচ্ছে কি 3টি ছক্কার গুটি একত্রে নিক্ষেপ করলে কতটি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে? তাহলে প্রশ্নটা 3টি ছক্কার গুটি একত্রে নিক্ষেপ করলে কতটি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে? তাহলে আমাদের সূত্রটা কি ছিল যে একটি ছক্কা যদি n বার নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 6n। তাহলে 3টি ছক্কার গুটি যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 6 তাহলে কত? 3টি, অর্থাৎ 6 6 করলে হয় 216। ঠিক আছে, তাহলে মোট কতটি নমুনা ক্ষেত্র পাওয়া যাবে? তাহলে 216টি। খুব সহজেই অঙ্কগুলো করা যায়, শুধুমাত্র সূত্রগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমাদের জন্য একটি দিই, সেটা দেখো। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে 6 ওঠার সম্ভাবনা কত হবে? টাইম আছে না? সময় শেষ। 50 পার হয়ে গেছে। 30 থেকে শুরু। 50 পার হয়ে গেছে। আচ্ছা, 2টি ছক্কা একত্রে, দেখো আরেকটি এক্সাম্পল। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, প্রশ্নটা হচ্ছে 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে 6 ওঠার সম্ভাবনা কত? আচ্ছা, এটা আমি সলভ করে দিই, তোমাদের একটু খেয়াল করো। এখানে যে শুধুমাত্র 6 ওঠার সম্ভাবনা কত, এই প্রশ্নে এ ধরনের নাও থাকতে পারে। 6 না থেকে এখানে 3 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, বা 4 থাকতে পারে, বা 5ও থাকতে পারে। তাহলে সবই ক্ষেত্রে একইভাবে করতে হবে। কারণ দেখো একটি ছক্কায় কত পর্যন্ত আছে? 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, তাহলে মোট ঘটনাটা আমরা আগে বের করে নেই। মোট ঘটনা তাহলে 6 কত? n। তাহলে 2টি ছক্কা, কয়টি ছক্কা? 2টি ছক্কা, তাহলে 6 টু দি স্কোয়ার, তাহলে হয় 6 কয়টি? 36, 36। তাহলে এখানে 2টি 6 ওঠার সম্ভাবনা কত? নিক্ষেপ করলে 6 ওঠার সম্ভাবনা কত? যদি একটি বলা হয় তাহলে কি হতো এখানে? তাহলে 1/6, তাহলে 6 ওঠার সম্ভাবনা কত? কত হতো? 1/36 মোট নমুনা। আর 2টি হলে তাহলে 2/36। এখন প্রশ্নের উপরে ডিপেন্ড করে অঙ্কগুলা করতে হবে। তাহলে মোট ঘটনা এখানে তোমাদের কয়টি? 6n, অর্থাৎ 6 স্কোয়ার 36। তাহলে এখানে হয় কত? যদি বলা হয় এখানে 6 ওঠার সম্ভাবনা কত, তাহলে 1/36। যদি এখানে বলা হতো যে 2টি 6 ওঠার সম্ভাবনা কত, মানে পরপর 2 বার আর কি, তাহলে হতো 2/36। অর্থাৎ 2/36। এখানে যদি বলা হতো 3 বার 6 ওঠার সম্ভাবনা কত, তাহলে কত হতো? 3/36। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বুঝে করবে। আর যেগুলোতে সমস্যা হয় সেগুলো অবশ্যই দেখাতে হবে, ছবি তুলে ইনবক্সে দিতে হবে, বা এখানে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। সময়ের স্বল্পতার কারণে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।